আবরণ সেই হৃদয়েশ্বর চিঠিদাতা। বহু কষ্টে রিস্ক নিয়ে শ্রেয়নাকে চিঠি দিত সে যেন কিছুই জানে না এই ব্যাপারে। মিরাফ সানি ছাড়া কোনো কাকপক্ষীরও জানার কথা না। এই শুভ্র তবে কার থেকে জেনেছে? আবরণ কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। শুভ্রকে মিরাফ সানি ধরে রেখেছে। চোরশালা, তাদের বন্ধুর পাখি ভাগিয়ে নিতে চেয়েছে। এটাকে এমনি এমনি ছাড়া যায় নাকি? 2-4টা চড়থাপ্পড়ও লাগিয়েছে দুই বন্ধু। শ্রেয়নার নিজস্ব কোনো অনুভূতি নেই, থম মেরে দাঁড়িয়ে আছে। আবরণের দিকে তাকাচ্ছে না, দৃষ্টি তার নিচু। 2 হাতে শাড়ি শক্ত করে চেপে ধরে আছে। তার মনে কি চলছে? এত শান্ত কেন শ্রেয়না? কোন রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তার অভিব্যক্তি কি? শ্রেয়না চুপ থাকলেও আবরণ ঠায় দাঁড়িয়ে থাকতে পারছে না। শ্রেয়নার দিকে তাকিয়ে দাঁত খিচে পূর্বের ভঙ্গিমায় বলে ওঠে, প্রথম দিন কপালে চুমু খেলাম, কতবার হাত ধরেছে। কাল ঠোঁটে চুমু খেলাম, বুকের সাথে জড়িয়ে ধরলাম। তবু চিনতে পারিস না আমার স্পর্শ? তামরা মহিলা, এখন সর্বনাশাকে গিয়ে চাপটে ধরেছিস। শ্রেয়না নিশ্চুপ, ঘন ঘন শ্বাস ফেলছে, বারবার চোখের পলক ঝাপটাচ্ছে, হাত এখনো শক্ত। আর তুই? শুভ্রের দিকে এগিয়ে যায় আবরণ। 2 ঠোঁটের কোণে হাত ঢুকিয়ে দুপাশে ফাঁক করে ধরে, মুখের ভেতর উকি দিয়ে বলে, দেখি কত বড় কলিজা তোর, গলা অবধি উঠে এসছে কিনা। এটাকে ছাড়, সিনিয়র আপুর কাছে যা, দেখ কিভাবে পুতুলের মতো দাঁড়িয়ে আছে। আবরণ শুভ্রকে ছেড়ে দিয়ে শ্রেয়নার দিকে এক পলক তাকায়, দায়সারা ভাবে বলে, ওটা পুতুল লাগছে কোন অ্যাঙ্গেলে? ব্রিটিশ মহিলা জায়গা থেকে প্রেমিক ভেবে চলাচলি শুরু করে। আগে তো পারফিউম শক্তিস, এখন সেটাও মাফ। শ্রেয়না দ্রুত শ্বাস ফেলছে, বুক ওঠানামা করছে। শাড়ির দুপ্রান্ত শক্ত করে হাতে এখনো ধরে রাখা, দৃষ্টি নিচু। তার ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না আসলে মেয়েটার মনে কি চলছে। আচমকা চারপাশের লোকজন ছোটাছুটি শুরু করেছে। সবাই গেটের দিকে ছুটছে। হুড়োহুড়ির আওয়াজে সেদিকে তাকায় মিরাব, সানি আর আবরণ। আবরণ একবার চারপাশটা ভালোভাবে দেখে নিয়ে শ্রেয়নার দিকে তাকায়। মাইকের অ্যানাউন্সমেন্ট শুনতে পায়, আপনারা শান্ত হন, ধীরে সুস্থে বের হয়ে যান, ওই হুল্লোড় করে পরিস্থিতি বিগড়ে দিবেন না। আমরা আপনাদের রক্ষা করতে এসেছি, ভরসা রাখুন। আবরণ নিজের চুল খামচে ধরে এদিক সেদিক হাঁটতে হাঁটতে হিসিস করে বলে, শকুনের আওলাদ নীরজ সাইদ, তোমার মাথা আমি ভার্সিটির গেট ভাঙবো। বালের কার্যকলাপ এখানে করতে এসছো। কিরমির করে আবরণ, কালে ছুটতে পারছে না দেখে আরো বেশি রাগ করছে। হাত দুটো অনবরত ঝাঁকাচ্ছে। বিড়বিড় করতে করতে শুভ্রর গালে থাপ্পড় মারে, হুঙ্কার ছেড়ে বলে, চৌরার বাচ্চা, সোরের পতাকার আওলাদ, তোর কোন বাপ তোকে পাঠিয়েছে বল? তাহলে নীরদের হাতে না দিয়ে এখানে তোকে পুঁতে ফেলবো। মুরগির বাচ্চা, তোকে আজ আমি কাচ্চা চিবিয়ে খাবো, মাথার পট। শুভ্রর মাথা উড়ুর উপর ঠেকিয়ে পিঠে উড়োধরা কিল ঘুষি দিতে থাকে আবরণ। সানি মিরাবও মিস করে না, ইচ্ছে মতো মারতে থাকে। শুভ্রর পিঠ হয়তো বেঁকে গেছে। ওকে ছাড়, না হলে তোর সিনিয়রকে এখনই উপরে পাঠিয়ে দেব। মারতে থাক, আমি না বলা অবধি থামবি না। ইয়েস বস। আবরণ চুল পেছনের দিকে ঠেলে দিয়ে সামনে তাকায়। শ্রেয়নার কপালের ডান সাইডে বন্দুক তাক করে রেখেছে, এক হাত তার বুক গলিয়ে কাঁধে চেপে ধরা। আবরণ সেদিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রেয়না এখনো নির্বিকার, তার সম্পূর্ণ দৃষ্টি আবরণের মুখপানে নিবদ্ধ। একটুও কাঁপছে না সে, বরং টান টান হয়ে দাঁড়িয়ে আছে। মারতে পারলাম না, শুরুতে ঘাত ছড়া, এমনিতেও বন্দুক ঠেকানো যায়। লোকটা আবরণের কথায় রূপ কিঞ্চিত বাঁকা করে, কিরমির করে বলে, তোর কথা শুনবো আমি হারামজাদা? তোকে ধরলেও লাভ নেই, নীরদ কিছু করবে না। কিন্তু এই মেয়ে সুজান আলমের বোন, তোর আবার প্রেমিকা, ঠিক জায়গায় হাত দিয়েছি। পকেট থেকে ফোন বের করে লোকটার মুখে ছুঁড়ে মারে আবরণ। এতে কিছু অপ্রস্তুত হয়ে যায় লোকটা, পিছু হটে নাকে হাত দেয়। আবরণ একটানে শ্রেয়নাকে নিজের কাছে নিয়ে আসে, তারপর তেড়ে যায় লোকটার দিকে। শিম্পাঞ্জির আওলাদ, ঠিক জায়গায় হাত দিয়ে বের করতেছে তোর। লোকটার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবরণ। নাক থেকে রক্ত পড়ছে, তার ঠোঁট কেটে গেছে। আবরণ তাকে কাবু করে অনায়াসেই হাতে ইচ্ছে মতো লাথি দিতে থাকে। শালা, নে এবার দেখি আর কি দিয়ে ঠিক জায়গায় হাত দিতে পারিস। ইতিমধ্যে মাঠে গোলাগুলি শুরু হয়েছে। প্রত্যেকটা গুলির শব্দে শ্রেয়না কেঁপে কেঁপে উঠছে। আবরণ লোকটাকে ছেড়ে শ্রেয়নার কাছে আসে, এক হাতে আগলে নেয় তাকে। মিরাব আর সানিকে ইশারা করতেই পকেট থেকে দড়ি বের করে মিরাব, দাঁত কেলিয়ে বলে, সবকিছু প্রিপারেশন নিয়েই এসেছি বন্ধু।
সানি চোখ কুচকে বলে, এটা তো মালা লাগানোর সময় বেশি হয়েছিল। হ্যাঁ, চুপ থাক। লোক দুটোকে দড়ি দিয়ে বট গাছের সাথে বেঁধে সেখান থেকে প্রস্থান করে তারা। 2 পা এগোয় তো 4 পা পেছোচ্ছে। শ্রেয়নার সাথে বিদায় সতর্ক থাকতে হচ্ছে। আবরণ দাঁড়ায়। মাঠের এপাশে একদল, অন্য পাশে অন্য দল। গায়ে কালো পোশাক, মুখে মুখোশ কালো রঙের। এরাই তো ক্রিমিনাল। পুলিশরা কতক্ষণ এদের সাথে লড়বে? ফাইসা গেছি মাইনকার চিপায়। সানির কথায় মীরাবও সায় জানায়। বাসায় কি আর যেতে পারবো? আবরণ চট করে তাকায় সানি মীরাবের দিকে, গম্ভীর কণ্ঠে বলে, আমার সাথে আয়। বট গাছের পেছনে গিয়ে দাঁড়ায় আবরণ। শ্রেয়নাকে ছেড়ে চারপাশে নজর বোলায়। মাটিতে পড়ে থাকা ইটের টুকরো তুলে নেয়। এরপর আশপাশটা ভালোভাবে পরখ করে নিতে থাকে। আমি যেখানে যেখানে ঢিল ছুড়বো তোরও সেখানে ছুড়বি, ওকে? ইয়েস বস। আবরণ দুহাতে ইটের টুকরো তুলে নিয়ে পরপর মাঠের মধ্যে লাগানো লাইটে ঢিল ছুটতে থাকে। তার সাথে মিরাব সানিও তাল মেলায়। মুহূর্তেই চারপাশের আলো কমে আসে, সেই সাথে গুলির আওয়াজও। পরপর বিভিন্ন জায়গায় ঢিল ছুটতে থাকে তারা। আচমকায় চারপাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সম্পূর্ণ অন্ধকার না হলেও মোটামুটি হয়েছে। তারা 4 জন অনায়াসেই চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবে। শ্রেয়নার হাত চেপে ধরে ভার্সিটির পেছন দিকে পা বাড়ায় আবরণ। শ্রেয়নার অপর পাশে মিরাব আর পেছনে সানি, যেন তার কোনোভাবে আঘাত না লাগে। 4 জন ছেলে মেয়ে পালাচ্ছে, শুট দেম। কারো চিৎকারে মিরাব সেদিকে তাকায়। দাঁত খিচিয়ে গালে ছড়ে আবরণ। শালা, ওরে শালা, আশেপাশে না থাকিয়ে নিজের চরকায় তেল দে। গুলির আওয়াজ হয়, কিন্তু তাদের শরীরে লাগে না। মিস হয়ে যাচ্ছে বারে বারে। আচমকা তাদের সামনে উপস্থিত হয় সেজান। দ্রুত কণ্ঠে বলে ওঠে, ভার্সিটির পেছনে গাড়ি আছে, জলদি যাও, এখানে থাকা সেফ না। সেখানে তো যাচ্ছে, মাঝখানে বাল ফেলতে চলে এসছে কেন? রাস্তা ছাড়ো। সেজান উল্টো গুলি ছুটতে থাকে। শ্রেয়না এগোয়, তবে তার দৃষ্টি ভাইয়ের দিকে। আজ কেমন যোদ্ধা হিসেবে সেজে উঠেছে সেজান। গায়ে অফিসিয়াল পোশাক, হাতে বন্দুক, চিলের দৃষ্টিতে শত্রুর দিকে বুলেট ছুটছে। শ্রেয়নার বুকে চিনচিনে ব্যথা অনুভূত হয়। মাতারি, এভাবে আমার দিকে তাকালো তো পারেন। দ্রুত দৌড়ান মিয়া। রাস্তায় এসে থামে আবরণ। হাঁটুতে ভর দিয়ে দ্রুত শ্বাস ছাড়ে। সবাই হাঁপিয়ে গেছে। মিরাব সানি ধপ করে গাড়িতে উঠে বসে। শ্রেয়না গভীর শ্বাস ফেলে উঠতে গেলে আবরণ তাকে থামায়। চোখাচোখি হয় দুজনের। এবার একটু ভালোবেসে বলে দিন, যদি মারা যায়। শ্রেয়না ঠোঁটের করে মৃদু হাসি ঝোলায়। চুলগুলো হাত খোপা করে নেয়। আবরণ তাকিয়ে রয় নির্নিমেষ। কেমন এক অদ্ভুত সৌন্দর্য যেন এটা। চোখ ধাঁধিয়ে যায় আবরণের। বলুন না। ব্যাকুল কণ্ঠ আবরণের। শ্রেয়না স্বাভাবিক গলায় বলে, কি বলবো? ভালোবাসে। শ্রেয়নার ঠোঁটের হাসি চওড়া হয়। ফিসফিস করে বলে, এই জন্মে শ্রেয়না আলমের জবান থেকে ভালোবাসি শব্দটা তোমার জন্য উচ্চারিত হবে না। পরজন্ম বলে কিছুই নেই। দ্যাট মিন্স কখনোই আমার মুখ থেকে এটা শুনতে পারবে না। নিজের মতো গাড়িতে উঠে বসা শ্রেয়না শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। আবরণ কেমন করে যেন হাসে। চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে থেকে চওড়া গলায় বলে, হয়তো বলেছেন ভালোবাসে, শুনে নিয়েছে, এখন মরেও শান্তি। ঠাস করে কোথা থেকে একটা বুলেট উড়ে এসে আবরণের বাহু ভেদ করে বেরিয়ে যায়। শরীর যেন নেতিয়ে আসে আবরণের। ঝিঝি লেগে যায়। এই স্বাদ সে আগেও পেয়েছে, নতুন না। নিরবজায়ীদের বদৌলতে বহু আঘাতপ্রাপ্ত হওয়ার সৌভাগ্য হয়েছে তার। বাহু চেপে ধরে আবরণ। বিড়বিড় করে বলে, আরে বল, মরেও শান্তি বলেছে বলে এখনো মরতে চেয়েছে নাকি? আল্লাহ, তুমিও না সিনিয়রকে তো আমার করে দিচ্ছ না। উল্টাপাল্টা কথা বললে সেটা ঠিকই তৎক্ষণাৎ ফলিয়ে দাও। আবরণের পিছন থেকে আরো 2টো গুলির আওয়াজ হয়। ঘাড় ঘোড়ায় আবরণ। নীরব জাহিদ, সেই সাথে ইন্সপেক্টর সিনহা হন্তদন্ত হয়ে ছুটে আসছে। আবরণ ফোঁস করে শ্বাস ফেলে। গম্ভীর কণ্ঠে বলে, নীরজ জাহিদ, তোমার পিনটি তো আমিই চটকাবো। বাড়ির অপারেশনে এসছ, সবসময় বলির পাঠা আমাকে হতে হয়। এখন ঘাড়ে যদি ক্যাত করে একটা লাথি বসাতে পারতাম। সিনহা চোখ বড় করে তাকায়, দুগালে হাত দিয়ে বলে, তওবা তওবা আবরণ, স্যার শুনলে শুলে চড়াবে তোমায়। সিনহা এসে ধরে নেয় আবরণকে। ছেলেটার মুখে কিছু আটকায় না। আপনার স্যারকে আমি শুলে চড়াবো, আমাকে কেন টোপ হিসেবে ব্যবহার করে? নিজে গিয়ে বুক বাঁধবে। আসছে আমার বীর পুরুষ। তুমি আমার নামে সেজন্য তোমাকে ব্যবহার করি। তোমার জীবনের প্রতি আমার কোনো মায়া নেই।
আবরণের ক্ষতস্থানে ইতিমধ্যে কাপড় বেঁধে দেওয়া হয়েছে, গাড়িও চলে এসেছে। অবস্থা এখন অনুকূল। বিপক্ষের অনেকে পালিয়ে গেছে, আবার অন্যজনকে বন্দি বানানো হয়েছে। তো সেই কথা জনসম্মুখে বলে দিলেই তো আমার উপর কেউ হামলা করতে আসে না। আমার কষ্ট, তাদের সময় আর বুলেট নষ্ট। মাঝখান থেকে অপরাধীদের ধরে পাবলিকের কাছে আপনি ফাটা কেষ্ট। সিনহা হো হো করে হেসে দেয়। পর মুহূর্তেই স্যারের দিকে তাকিয়ে চুপসে যায় সে। আবরণকে গাড়িতে তোলা হয়। সেজানও চলে এসেছে। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় সেজান। আবরণের কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও টেনে টেনে বলে, এসেছে আরেক মহাপুরুষ, বোনকে ব্যবহার করে আসামি ধরে। আমরা বাচ্চারা আসলে মহা বিপদে পড়েছে, এদের চিপায় আজীবনের মধ্যে ফেসে গেছে। সেজান ফোঁস করে শ্বাস ছাড়ে। নীরব জাইদের উদ্দেশ্যে বলে, আপনার ছেলেকে বিয়ে করিয়ে দিন স্যার, যদি একটু বেয়ারাপনা কমে। তোর বোনকে বিয়ে করব, বড়টাকে দেবী। সুমতি হয়েছে আমার, তাহলে আমি সুসভ্য চরিত্র মণ্ডিত হয়ে যাব। রাজি থাকলে এক চাপ, না হলে সাইডে চাপ। শ্রেয়া সোফায় পা গটিয়ে বসে টিভিতে কার্টুন দেখছে শ্রেয়া। রুহির কথা তার কানে ঢুকছে বলে মনে হচ্ছে না। ধ্যান জ্ঞান সবই টিভির পর্দায়। শ্রেয়া দরজাটা লক করে দাও। উফ ভাবি, তুমি যেখানে আছো সেখানেই চুপ করে বসে থাকো, আমি যাচ্ছি তো বাবা। বিরক্তিকর কণ্ঠে উপরোক্ত কথাগুলো বলে ওঠে শ্রেয়া। এই ভাবি তাকে একটু বেশিই জ্বালায়। একটা কথা কখনোই একবার বলে ক্ষান্ত হবে না, বারবার চিৎকার করে বলতেই থাকবে। শ্রেয়া সোফা ছেড়ে দাঁড়িয়ে যায়। দরজার দিকে এগোবে, তৎক্ষণাৎ দরজা ঠেলে হুড়মুড় করে শ্রেয়না প্রবেশ করে। উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুহিও শ্রেয়নার রুমেই ছিল। মূলত ঘর গোছাচ্ছিল সে। শ্রেয়নাকে দেখিয়ে চমকায় রুহি। শ্রেয়না সে ঝাঁপিয়ে পড়ে রুহির বুকে। খানিকটা দুলে ওঠে রুহি। হাতটা আপনা আপনি শ্রেয়নার মাথায় চলে যায়। বিস্ময়ে ঠোঁটজোড়া ফাঁক হয়ে আসে তার। কি হয়েছে? শ্রেয়না চুপ। রুহি তাকে মুখোমুখি করায় নিজের। কিছুটা সরে বসে, পাছে মেয়েটা আবার লাফ দেবে, অথচ মেইন কথাটাই চাপা পড়ে যাবে। বলো বাচ্চা, কি হয়েছে? চোখ মুখ এরকম কেন? আমায় বলবে না? রুহির আদরে গলায় হিতে বিপরীত প্রতিক্রিয়া হলো। বিছানার চাদর দুহাতে খামচে ধরে ডুকরে ওঠে শ্রেয়না। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। শ্রেয় আচমকা বোনের চিৎকারে কেঁপে ওঠে। হতভম্ব নেত্রে তাকিয়ে রয় রুহির মুখপানে। শ্রেয়নার হঠাৎ চিৎকারে রুহি হকচকিয়ে যায়। শ্রেয়ার মতো সেও হতভম্ব হয়ে বসে থাকে। অবাক কণ্ঠে শুধায়, এই মেয়ে কাঁদছো কেন? ও আমায় ঠকিয়েছে ভাবি, বিশ্রীভাবে ঠকে গেছি আমি। শরীরে সর্বশক্তি জুগিয়ে চিৎকার করে উঠল শ্রেয়না। গলা যেন ছেড়ে যাচ্ছে তার। এতক্ষণ বুকে জমিয়ে রাখা অনুভূতিগুলো ছটফট করতে করতে বাইরে বের হতে চায়। ভেতরটা তার চুরমার হয়ে যাচ্ছে, মস্তিষ্ক ফাঁকা লাগছে। সে কি আসেনি? ক্রন্দনরত স্বরে বলে ওঠে, ওটা আবরণ ছিল ভাবি, আমাকেও ঠকিয়েছে। ওকে কখনো ক্ষমা করব না আমি, কখনো না। আমার অনুভূতি নিয়ে খেলার অধিকার তাকে কে দিয়েছে? দুহাতে চাদর টেনে ধরে মাথা চাদরের সাথে লাগিয়ে উন্মাদের মতো চিৎকার করতে থাকে শ্রেয়না। মীর আফসানি দরজাতেই দাঁড়ানো ছিল। দরজা চাপিয়ে দিয়ে ছুটে আসে শ্রেয়নার কক্ষে। এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আবহাওয়া তাদের অনুকূলে না। এটা আবরণ ভাবি। ও কি জানতো না বলো? ও কি জানতো না? ও ভাবি, ওকে আমি মেনে নিতে পারবো না, বলো না। আবরণ মীরাব নিজেদের কানে আঙুল চেপে ধরেছে। বিরক্তিতে কপাল কুঁচকে মীরাব অস্ফুট স্বরে বলে ওঠে, রুহি শ্রেয়নার গালে হাত রাখে, নিচু স্বরে বলে, তোমার সমস্যা কি শ্রেয়না? আমাকে বলো। ভালো তো, আবরণের মধ্যে কি কম? চেঁচিয়ে ওঠে শ্রেয়না। হেঁচকি উঠে গেছে তার। বুক চাপড়ে কোনো মতে বলে, আমি ঠকে গেছি, বাজেভাবে ঠকানো হয়েছে আমায়। চলে যাও তোমরা আমার রুম থেকে, গেট আউট। শ্রেয়নার চিৎকারে মুহূর্তেই সবাই অদৃশ্য হয়ে যায়, মানে কক্ষ ত্যাগ করে। ধপ করে বিছানায় শুয়ে পড়ে শ্রেয়না। শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ। চোখের পলক পড়ে না তার। বুকের সাথে সাথে গলায়ও ব্যথা অনুভব করছে শ্রেয়না। মনে হচ্ছে গলায় রক্ত জমাট বেঁধে যাবে। একদম ঠিক করনি আবরণ জাইদ, একদম ঠিক করনি। ভালোবাসা এত সস্তা? দুটো চিঠি দিলেই ভালোবাসা হয়ে যায়? আমার হৃদয়েশ্বরকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? শুভ্র রহমান রাব্বি শেখের দুঃসম্পর্কের আত্মীয়।
অপরাধীদের বড় গ্যাংটাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে নীরজ জাহিদ। অপরাধীদের ধরে সোজা করে দেওয়া তার নেশা যেন। নিশ্চিন্তে ঘুমোতে পারে না। আগেরবার স্মাগলারদের ধরার জন্য শ্রেয়াকে টোপ হিসেবে ব্যবহার করেন। সেজানের কথায় শ্রেয়া তখন গেটের সামনে দাঁড়িয়েছিল। সেজান শ্রেয়াকে বলেছিল সে দ্রুতই আসবে, যেন ভাইয়ের জন্য অপেক্ষা করে। কিন্তু ফুটেজটিকে কেটে দেওয়া হয়েছে সেই ভিডিওর সেই অংশটুকু। বাসার ভেতরেও নীরজ জাহিদের লোক রয়েছে। নীরদের কাছে খবর ছিল আজকে সেজান আলমের বোনকে কিডন্যাপ করা হবে। তিনি আটকাননি, অথবা সেরকম কোনো নিরাপত্তা দেননি। শ্রেয়াকে ধরে নিয়ে গেলেই তো তারা স্মাগলারদের গ্যাংটাকে ধরতে পারবে। সেরকম ভাবে আজও নীরদের কাছে গোপন সূত্রে খবর এসেছে ভার্সিটিতে হামলা হবে। মূলত অপরাধীরা নীরজ জাহিদকে কবজা করতে আবরণকে আঘাত করতে চায়। সেজানকে দুর্বল করতে তার পরিবারের উপর আঘাত হানতে চায়। তবে নীরদ আবরণের ব্যাপারে তেমন গুরুত্ব দেখায় না, যার দরুন অপরাধীরা সেজান আলমের পরিবারকেই বেছে নেয়। আবার দেখা যায় সেজানের পরিবারের সদস্যের সাথে নীরজ জাহিদের ছেলে আবরণ জাহিদের সখ্যতা দারুণ। সেই হিসেবে যদি সেজানের পরিবারকে আঘাত করা হয় তা নির্মূল করার জন্য আবরণ জাহিদ নিশ্চয়ই নীরদের সাথে হাঙ্গামা বাঁধাবে। এমনকি সেজানও চাপ দিতে থাকবে। তাই তারা সেজানের ফ্যামিলি মেম্বারকেই টার্গেট করে। শুভ্র রহমান গ্যাংস্টারদের দলের একজন। তাকে পাঠানো হয় শ্রেয়না আলমের উপর নজরদারি করার জন্য। শুভ্র রহমান চাচ্ছিল রাব্বি শেখকে বলে এখানে জব করবে, তাহলে ভালোভাবে নজরবন্দি করতে পারবে। শ্রেয়নার পিছু নিয়ে মাঝে মধ্যে রাতের আধারে ফ্ল্যাট অব্দি চলে যেত। রেলিংয়ে ঝুলতে থাকা চিঠিগুলো সে পড়ত। দু একটা চিঠি পড়ে সে নিজের মতো বুঝে নিয়েছে শ্রেয়নার দুর্বলতা। সেদিন অনুষ্ঠানে শ্রেয়নার সামনে হৃদয়েশ্বর হিসেবে ধরা দেয়। বলা বাহুল্য, আগের দিন আবরণের সাথে শ্রেয়নার সাক্ষাৎ সকল কথা শুনে নিয়েছিল শুভ্র। তার জন্য ব্যাপারটা সহজ হয়ে যায়। তোরা আমায় এইভাবে ঘিরে রেখেছিস কেন? ডেলিভারি হবে আমার? জ্ঞান ফেরামাত্র চাপা স্বরে ধমকে ওঠে আবরণ। মীরাব, সানি, সিনহা, এমনকি আরো কিছু গার্ড আবরণের চারপাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলে এই দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ। আগের দিনে বাংলা ছায়াছবিতে অর্ধেক রাস্তায় নায়িকার ডেলিভারি হয়ে যেত। তখন কোথা থেকে যেন 10-12 জন মহিলা এসে চারপাশ থেকে ঘিরে ধরে বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখাতো। তারও সেই দৃশ্যই স্মৃতিপটে ভাসছে। এ পর্যায়ে সে নিজের পেটের দিকে তাকায়। পর মুহূর্তেই বিড়বিড় করে বলে ওঠে, হাতের আমার বাচ্চাগুলো জ্বালা এক মুহূর্তের জন্য আমার জেন্ডার পরিবর্তন করে দিচ্ছিলাম। শান্ত হয়ে থাক, শরীর দুর্বল, তোর বিশ্রাম নে। মীরাবের কথায় চোখ পাকিয়ে তাকায় আবরণ। দাঁত খিচে বলে, গোলামের পুত, আমার সামনে থেকে সর তোরা সব। মীরাব সরে এসে দাঁড়ায় সানির পাশে। পা নাচাতে নাচাতে বলে, তুমি হুঁশে আসতেই বাড়ি ফেরার জন্য হুম্বিদম্বি শুরু করবে। সেই জন্যই এতগুলো গার্ড তোমার তোষামত করার জন্য নিয়োজিত করা হয়েছে। হারামের বাচ্চা, ওদিকে আমার সিনিয়র বড় হয়ে যাচ্ছে, আর তুই আমাকে বাংলা সিনেমার ভিলেনের মতো আটকে রেখেছিস। তোর মাথা ফাটিয়ে তাতে গরম পানি ঢালবো। মীরাব। মীরাব কাচুমাচু ভঙ্গিতে তাকায় ইন্সপেক্টর সিনহার দিকে। সিনহা ভ্রু কুচকে তাকায়। এভাবে দেখার কি আছে? সামান্য হাতে গুলি লেগেছে, তোদের অবস্থা দেখে মনে হচ্ছে ফুল বডিতে গুলিবিদ্ধ হয়েছে আমার। লাফ দিয়ে উঠে বসে আবরণ। সঙ্গে সঙ্গে কেবিনের উপস্থিত সকলে চিৎকার দিয়ে ওঠে। আবরণ হকচকিয়ে যায়। চোখ বড় আকার ধারণ করে তার। এভাবে চেঁচাচ্ছিস কেন? উঠিস না দোস্ত, রেস্ট নে। আবরণ কোনো কথা শোনে না। বেড থেকে নেমে শার্ট হাতে নেয়, কাঁধের উপর রেখে বাইরের দিকে পা বাড়ায়। তার পেছনে সকলে দৌড়ে যায়। এতগুলো গার্ড রেখেছিস পাল ফেলতে? আমি যেতে চাইলে কার বাবা আমায় আটকাতে পারবে? আবরণ। নীরজ জাহিদ সামনে দাঁড়িয়ে আছে। গার্ড সহ সকলেই দাঁড়িয়ে আছে। তাদের মুখে সন্তুষ্টির হাসি ফোটে। নিজের কেবিনে যাও। আবরণ এগোতে এগোতে বলে, বাসায় যাবো আমি। প্যান্টের পকেটে হাত গুজে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে নীরজ জাহিদ। গার্ডদের কিছু ইশারা করতেই দ্রুত ছুটে আসে তারা। আবরণ কিছু বুঝে ওঠার আগেই দুজন তার পা, একজন হাত চেপে ধরে, অপর একজন পেটের কাছে আলগোছে ধরে রাখে যেন পড়ে না যায়। আবরণ হাত পা ছোড়াছড়ি করতে থাকে, চিৎকার করে ওঠে, নীরদ, তোর মাথা ফাটাবো আমি নেমো খারাম। একবার এই পাঠাতের হাত থেকে ছাড় পাই, ছাড়বো না তোকে আমি। সানি, মিরহাব, সিনা ঠোঁট চেপে হাসছে। নীরজ জাহিদ নার্সের উদ্দেশ্যে বলে ওঠেন, কড়া ডোজের ইঞ্জেকশন দিবে যেন জলদি ঘুম না ভাঙে। নার্সটা ঢোক গেলে আবরণ যেভাবে হাত পা ছোড়াছড়ি করছে, একটা লাথি শরীরে লাগলে থাই গ্লাস ভেঙে সোজা নিচতলায় পৌঁছে যাবে। সেজান নীরজ জাহিদের পেছনে দাঁড়িয়েছিল। আবরণের অবস্থা দেখে তার পেট ফেটে হাসি পাচ্ছে। এমন উশৃঙ্খল ছেলেকে এভাবেই জব্দ করা উচিত, সবাইকে জ্বালিয়ে মারে। আবরণ এখনও চেঁচিয়ে যাচ্ছে। হন্তদন্ত হয়ে ডাক্তার ছুটে যায় কেবিনের দিকে। আবরণের উচ্চকণ্ঠে শোনা যায় আবারও, এই গোলামের পুত,
জানের মায় নেই? এখনো যদি হাত থেকে ইঞ্জেকশন ছিনিয়ে নিয়ে পাছায় পুশ করে দিই? টিপ চড়ার আওলাদ, দিবি না আমায় এটা? ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে শ্রেয়না। অদূরে দৃষ্টি তার। শহরের ঝঞ্ঝাটে জীবন অতিষ্ঠ। কত বড় বড় গাড়ি রাস্তা দিয়ে সাই সাই করে চলে যাচ্ছে নিজ গন্তব্যে। মানুষ কত ব্যস্ত ভঙ্গিতে রাস্তা পার হচ্ছে, যার যার নিজের কর্মস্থলে ফেরার তারা। গ্রিলে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয় শ্রেয়না। অনুভূতিরা বড্ড এলোমেলো। সে বুঝতেই পারছে না কি করা উচিত। চোখের সামনে আবরণের মুখশ্রী ভেসে ওঠে। হাসি হাসি চোখ, ফোলা গোলাপি গালজোড়া, সেই সুন্দর চুল, তার সাথে ঠোঁটের কোণে মৃদু হাসি। শ্রেয়ানা, ব্যালকনিতে আছিস? হ্যাঁ। মৃদু পায়ে শ্রেয়নার পেছনে এসে দাঁড়ায় সেজান। শ্রেয়না ততক্ষণে এদিকে ঘুরে গিয়েছে, ভাইয়ের দিকে তাকায় সে। কি হয়েছে, কিছু বলবে? সেজান ফোঁস করে শ্বাস ছাড়ে, দুহাত প্যান্টের পকেটে পুরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোর বিয়ে দিতে চাচ্ছি। আমার কলেজের ফ্রেন্ড স্বাধীনকে তো চিনিসই তুই। তোকে বিয়ে করতে চায়। ছেলে দেখতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ঠিকঠাক, ডিফেন্সে আছে, সব দিক দিয়ে পারফেক্ট। এখন বল, তুই রাজি? রাজি থাকলে এই প্রস্তাবে এগোবো। আপাতত বিয়ের ব্যাপারে ভাবছি না ভাইয়া, সামনে পরীক্ষা, বুঝতেই পারছো। সেজান এগোয়। শ্রেয়না মাথা উঁচিয়ে তাকায় ভাইয়ের দিকে। শ্রেয়নার মাথায় হাত রাখে সেজান, তাকায় বোনের নতমুখটার দিকে। যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না, থুতনি বুকের সাথে মিশিয়ে নিয়েছে। কি হয়েছে বাচ্চা? কোনো বিষয় নিয়ে মন খারাপ? সেজানের শান্ত কণ্ঠে শ্রেয়নার শরীর ঝাঁকি দিয়ে উঠতে চায়। নিজেকে দমায় সে, হাসি মুখে তাকায় ভাইয়ের কৌতূহলপূর্ণ মুখশ্রীর দিকে। মাথা নাড়িয়ে বলে, একদম ফিট আমি। সেজান স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্রেয়না হাত মোচড়ামুচড়ি করছে, বুঝতে পারছে না সেজানের মনোভাব। কোনো সমস্যা ভাই? সেজান দুপাশে মাথা নাড়ায়। আসছে। আচ্ছা। সেজানের গমন পথে হাসি মুখে চেয়ে থাকে শ্রেয়না। ভাই দৃষ্টির বাইরে যেতেই দুহাতে মুখ ঠেকে ফুপিয়ে উঠল শ্রেয়না। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। ক্রন্দনরত কণ্ঠে বলে, বলতে পারছি না ভাইয়া, বোঝাতে পারছি না। নিজের ভেতরকার অনুভূতিটা কি করে বোঝাবো আমি? এই যে কেমন অদ্ভুত ধরনের অনুভূতি হচ্ছে, এর নাম কি? এ কেমন লাগছে আমার, আমি বলতে পারছি না। শুধু গলায় কান্নাটা দলা পাকিয়ে আসছে। বুকের ভেতর ভারী কিছু অনুভব করছি, কষ্ট হচ্ছে ভাইয়া। আমাকে একটু বুকে নাও, একটু সান্ত্বনা দিয়ে পথ দেখাও না সেজান ভাইয়া। নড়ে চড়ে ওঠে আবরণ। চোখের পাতা কেঁপে ওঠে তার। ঝট করে চোখ মেলে। স্যালাইন চলছে, একটানে সেটা খুলে ফেলে আবরণ। মাঝখানে একবার জ্ঞান ফিরেছিল তার। পুনরায় ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। এছাড়া কোনো উপায় নেই। আগেরবার গুলি খেয়েছিল সে। শরীর কিছুটা দুর্বল থাকা অবস্থায় পুনরায় গুলি খেয়েছে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দরকার তার। বেড ছেড়ে উঠে বসে আবরণ। পাশেই মিরাবের জ্যাকেট রাখা। আবরণ সেটা কোনো মতে এক কাঁধে ঝুলিয়ে নেয়। প্যান্ট হাতড়ে মোবাইল পেল না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর স্মরণে হলো তার ফোন ভার্সিটিতে ফেলে এসেছে। ত্রস্ত পায়ে বের হয়ে আসে কেবিন থেকে। কেবিনের বাইরে গার্ডরা হাত পা ছড়িয়ে ছিটে ঘুমোচ্ছে। আবরণ ভ্রৌচেই বাহবা দেয়। এরা নাকি তাকে গার্ড দেবে। কম দামে সিকিউরিটি রাখলে যা হয়। নীরব জাহিদ ফকির হবার পথে। লিফটে চড়ে নিচতলায় আসে আবরণ। এখন কয়টা বাজছে? হঠাৎ হঠাৎ দু একটা নার্সের সাথে দেখা হয় আবরণের। আরো দুপা এগোতেই আর এক নার্সের সাথে দেখা হয় তার। এই যে আপা। আবরণের ডাকে খানিক হকচকিয়ে যায় নার্সটা। কোনো মতে বলে, জি। কয়টা বাজে? নার্স তার হাত ঘড়িটায় নজর বলিয়ে বলে, 3টা বাজতে চলেছে। আবরণ কপালে ভাঁজ ফেলে রওনা দেয় বাইরের দিকে। যাবার আগে নার্সের উদ্দেশ্যে বলে, একটু অন্তত রেস্ট নেন। সারা রাত গোলা ব্যাগের মতো এদিক সেদিক লাফিয়ে চেহারাটা যে সুরত বানাচ্ছেন, বিয়ে হবে বলে মনে হয় না। আবরণের গমন পথে হ্যাংলার মতো তাকিয়ে থাকে মিনু। নিজের চেহারার উপর একবার হাত বোলায়। কোন দিক দিয়ে তাকে অসুন্দর মনে হলো ছেলেটার? পেশেন্টের কাছ থেকে প্রপোজাল পায় সে, আর এই বাচ্চা ছেলে কিনা তাকে অপমান করে গেল। আবরণ হসপিটাল থেকে বেরোতেই দেখতে পায় এক ঝাঁক সিকিউরিটি টহল দিচ্ছে। হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে তার। ইচ্ছে করছে একটা মেশিন গান নিয়ে এসে ঠাস ঠাস করে এদের বুকে গুলি ছুটতে। ফোঁস করে শ্বাস টেনে গেটের দিকে এগোয় আবরণ। তাকে দেখি ইন্সপেক্টর সিনহা চোখ কষলে বসা থেকে উঠে দাঁড়ায়। আবার চলে এসেছো? তোমাকে কেবিন থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আবরণ ঠোঁট ফুলিয়ে বলে,
আপনি কবে থেকে পুলিশের চাকরি ছেড়ে দারোয়ানের চাকরি নিলেন? মানাচ্ছে না। ভেড়া চাকা খেয়ে যায় সিনহা। সে বুঝতে পারে আবরণ তাকে কথার ফাঁদে ফেলতে চাচ্ছে, তবে সে ভীষণ চালাক হয়ে গেছে। কিছুতেই আবরণের চালে ধরা দেবে না, না হলে নীরজ দাই তার কল্লা কেটে নেবে। তোমাকে গার্ডরা আসতে দিল? ওদের তো চাকরি খেয়ে নেব। খেয়ে দিন। হারামজাদারা সিকিউরিটি দেওয়া বাদ দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আমাকে যদি কেউ মেরে চলে যেত, ওদের কোন বাবা আমার জীবনটা বাঁচাতো? সিনহা ভাবনায় পড়ে, আশপাশ তাকায়। সবাই তো যে যার মতো বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সিনহা আবরণকে কিছু বলতে নেবে, তার আগেই আবরণ বিরক্তির কণ্ঠে বলে ওঠে, রাত বেরোতে সুন্দরী মেয়েদের পথরোধ করে রিপ্রেজেন্ট করছেন ইন্সপেক্টর? দেখে সাইডে সরুন। সিনহা দ্রুত গেটের সামনে থেকে সরে যায়। আবরণ তুফানের গতিতে বের হয়ে আসে হসপিটাল থেকে। গেট আটকে নিয়ে টেনে ধরে গ্রিল। সিনহা হতভম্বনীতে তাকিয়ে থাকে। ইতিমধ্যে কিছু গার্ডও চলে এসেছে। আবরণের দিকে হাত বাড়াতে যাবে, তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে আবরণ, সুমন্তের আওলাদ, খবরদার! আমাকে স্পর্শ করার দুঃসাহস যদি করেছিস, মাদারফাকার, এক একটার পাছে বুলেট ভরে দেব। তোদের জন্য অসুস্থ হাত নিয়ে যুদ্ধ করতে হচ্ছে আমার। ছবি না আমায়, দূরে সর। আবরণের রাম ধমকে সেখানেই থেমে যায় সিনহা সহ গার্ডগুলো। আবরণের আগে হিসিস করছে, চোখ পাকিয়ে বলে, আমার পিছু নিলে মাঝে এমন লাথি দেব, সোজা তোদের বাপ নিরোদের কোলে মুখ থুবড়ে পড়বি। আমার পেছনে লাগতে আসলে পাছে মিসাইল ছেড়ে দেব। গ্রিল ছেড়ে উল্টো পথে দৌড় লাগায় আবরণ। গার্ড তার পিছু নিতে যাবে, সিনহা আটকায়, নিজের জায়গায় বসে পড়ে। লাভ নেই, প্রায় একদিন তাকে আটকে রাখা হয়েছে। আর সম্ভব না। যেটার জন্য এতক্ষণ জেগেছিলাম সেই কাজ সমাপ্ত। ভালোই হয়েছে আমি ঘুমাতে গেলাম। রাতের ঘুম হারাম করে সেরেছে পুচকে ছেলেটা। ও নিজেই আস্ত বিপদের গোডাউন, বিনা দোষে গুলি খেয়েছে। এবার কেউ সামনে আসলে তার জীবন আগে নরক বানাবে, এরপর নীরদ চাঁদকে প্যাকেট করে জাহান্নামে পাঠাবে। ভোরের আলোয় চারপাশ আলোকিত হওয়ার সাথে সাথে দানার ঘুম ভাঙে। চোখ কচলাতে কচলাতে লিভিং রুমে চলে আসে দানা। নীরদ দাই সোফায় বসে চা পান করছেন, দৃষ্টি তার টিভির দিকে। দানা গিয়ে বসে পড়ে তার পাশে। চাচু। দানার ডাকে ঘাড় বাঁকিয়ে তাকায় নীরব জাইদ। হাত রাখেন দানার মাথায়, কোমল কণ্ঠে শুধায়, কি হয়েছে? কোনো সমস্যা হচ্ছে এখানে? তোমার ছেলে মেয়ে পাত্তাই তো দেয় না, এটাই বড় সমস্যা। গাল ফুলিয়ে কথাটা বলে ওঠে দানা। নীরব জাইদ হালকা হেসে বলেন, আমার ছেলে আমাকেই পাত্তা দেয় না, তোমাকে কি দিবে মা? কেন পাত্তা দেয় না? তুমি তো তার বাবা। গম্ভীর হন নীরব, গমগমে কণ্ঠে বলেন, সেটা আবরণের থেকেই জেনে নিও। দানা কিছু বলতে যাবে, তার আগেই সিঁড়ি বেয়ে আবরণ নেমে আসে। নীরব জাইদ নিজের মতো টিভিতে মনোযোগ দেন। দানা চোখ বড় করে তাকায়। আবরণ, কখন এসেছো তুমি? যখন তুই দেখিস না। থতমত খায় দানা। আবরণ চলে যাচ্ছে দেখে হুঁশ ফেরে তার। দৌড়ে গিয়ে আবরণের হাত চেপে ধরে। ব্যথায় চোখ কুচকে আসে আবরণের। হালকা করে ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয় হাত। ধমকে ওঠে, হাতের বাচ্চা, সারাদিন খাস আর ঘুমাস, কমন সেন্স বলতে মাথায় কিচ্ছুই নেই। যখন তখন চেপে ধরিস কেন বেয়াদব? চমকায় দানা। মৃদু কেঁপে ওঠে। নীরব জাইদ নিজের জায়গা থেকে ধমকে ওঠেন, আবরণ, বাচ্চা মেয়েটার সাথে সব কি ধরনের আচরণ তোমার? আগে বাচ্চা মেয়েকে ভদ্র হতে বলো, নাহলে পরের বার চাপকে পিঠের ছাল গুটিয়ে নেব। এত ব্যয়াপনার কারণ কি? কখনো ঠিক হবে না? মিশনকে মার্ডার করার কারণ কি কখনো স্বীকার করবে না? নিজের জায়গায় থম মেরে বসে থাকেন। দানা কান্না হলে ফ্যাল করে তাকিয়ে থাকে আবরণের গমন পথে। এইমাত্র কি বলে গেল আবরণ? মিশনকে, তাকে নীরব জাইদ মেরেছে? কিভাবে সম্ভব? রুহি কিচেনে রান্না করছে। শ্রেয়া সেজানের সাথে স্কুলে গিয়েছে। ওদের আলাদাভাবে খাইয়ে পুনরায় রান্না চড়িয়েছে রুহি। কলিং বেলের আওয়াজে কপাল কুঁচকে আসে তার। বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে। এই অসময়ে কে আসতে পারে? শ্রেয়না কি করছে কে জানে। মেয়েটা মনে হয় রাতে ঘুমিয়েছে। তাকে না ডাকাই ভালো হবে। গ্যাসের আঁচ কমিয়ে আসলে হাত মুছতে মুছতে এগিয়ে যায় দরজার দিকে। এখনো বেল বাজছে। তড়িঘড়ি করে দরজা খুলে দেয় রুহি। ওপাশে আবরণ দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি, ভাবিছি সিনিয়রের সাথে দেখা করতে এসছি, রাস্তা থেকে সরুন। তুমি? আবরণ রুহিকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। শ্রেয়না রুমের দিকে পা বাড়িয়ে বলে, ইয়েস, আবরণ জায়েদ হ্যাজ অ্যারাইভড। শ্রেয়না ঘুমাচ্ছে, রাতে ঘুমাতে পারেনি। আবরণ শোনে না।
শ্রেয়না রুমে প্রবেশ করে দরজা চাপিয়ে দেয়। বিছানার দিকে তাকাতেই চোখ আটকায় তার। সবকিছু গুটিয়ে করে রেখে দেওয়া। শ্রেয়না কোথায়? এই মেয়ে পালিয়ে যাবার পায়তারা করছে না তো? সে পালাতে যাবে কেন? আমাকে খুঁজছো? আচমকা শ্রেয়নার আগমনে ঘাড় ঘোরায় আবরণ। শ্রেয়না ব্যালকনি থেকে ধীর পায়ে বেরিয়ে আসছে। আবরণ হাসে, এক হাতে চুল আঁকড়ে ধরে বলে, আপনার কাছে এসছে। আপনার ছাড়া জগৎ সংসারে একান্ত কেউ আছে নাকি আমার? চলে যাও। আবরণ ভ্রু কুচকায়, এগিয়ে যায় কয়েক পা। শ্রেয়নার মুখোমুখি দাঁড়িয়ে বলে, চোখ মুখ দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে, কথা বলতে কেন পাপনা ফেরত পেশেন্টের মতো। শ্রেয়না শান্ত দৃষ্টিতে তাকায়, কোনরূপ প্রতিক্রিয়া প্রকাশ পায় না তার থেকে। নরম কণ্ঠে বলে, বের হতে বলেছি। যাব না। আবরণের কণ্ঠ গম্ভীর। শ্রেয়নার মনোভাব কিছুটা হলেও আঁচ করতে পারে আবরণ। এগিয়ে আসতে নেয় শ্রেয়নার দিকে। আবরণের হাত চেপে ধরে দরজার বাইরে নিয়ে যায় শ্রেয়না। লিভিং রুম পেরিয়ে মেইন ডোরের কাছে যায়। এক ধাক্কায় আবরণকে দরজার ওপাশে দাঁড় করিয়ে দেয়। আবরণ স্তম্ভিত নেত্রে তাকিয়ে আছে হাতের দিকে। শ্রেয়নাকে সে আটকাতে পারত না এরকম নয়, সে চাচ্ছে মেয়েটা কি করতে চায়। নেক্সট টাইম আমার বাড়ির আশেপাশেও যেন তোমার ছায়া না দেখি। আবরণের কপালে এবার গাঢ় ভাঁজ পড়ে। দরজা ঠেলে এগিয়ে আসে কিছুটা। শ্রেয়না নিজের জায়গা থেকে সরে না, দম আটকে দাঁড়িয়ে আছে সে। মেয়েদের গায়ে হাত তুলি না, কথাবার্তায় লাগাম দেন, নলে চাপকে পিঠের ছাল তুলে নেব। আবরণের গালে সজোরে একটা থাপ্পড় পড়ে। রুহির হাত থেকে খুন্তিটা পড়ে যায় ফ্লোরে। চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। এই মেয়ে এটা কি করলো? মাথার তার সব ছিঁড়ে গেল নাকি? তোকে বলেছি না আমার বাসার আশেপাশেও আসবি না, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আশেপাশে না, আপনার বাসাতেই থাকতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না। শ্রেয়নার রাগ মুহূর্তেই মাথাচাড়া দিয়ে ওঠে, ধাক্কা দেয় আবরণের বুকে। আসবি না এদিকে, জানে মেরে ফেলবো তোকে। আমাকে ভালোবাসেন না? শান্ত কণ্ঠ আবরণের, কিন্তু গম্ভীর শোনালো। শ্রেয়না কিছুক্ষণের জন্য অনুভূতি শূন্য হয়ে যায়। স্তম্ভিত নেত্রে তাকিয়ে থাকে আবরণের মুখশ্রীর দিকে, তবে মায়া হয় না তার। কুটিলতা ভরা আদলের দিকে তাকাতেও ইচ্ছে করছে না। ভালোবাসা মাই ফুট আমার থেকে দূরে থাকবে, এটাই তোমার জন্য ভালো হবে। জুনিয়র তুমি, জুনিয়রের মতোই থাকো। আবরণের মুখের সামনে ঠাস করে দরজা লাগিয়ে দেয় শ্রেয়না। পিঠ ঠেকিয়ে জোরে কবার শ্বাস টানে। রুহি ততক্ষণে এগিয়ে এসেছে। শ্রেয়নার গালে হালকা চাপড় দিয়ে বলে, এই মেয়ে, এটা কি করলে তুমি? রুহির হাত এক ঝটকায় সরিয়ে দেয় শ্রেয়না, হুঙ্কার ছাড়ে, আমাকে বোঝাতে আসবে না, ছোট মানুষ ছোটর মতো থাকবে। পাকনামু কেন করতে আসবে? রাস্তা ছাড়ো। হন্তদন্ত হয়ে কক্ষে এসে দরজা লাগিয়ে দেয় শ্রেয়না। রুহি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে বন্ধ দরজার দিকে। পরক্ষণেই তপ্ত শ্বাস ফেলেছে। মেয়েটা বেশি অভিমান করেছে। এতদিন ধরে যা দেখে আসছে, চিঠিদাতাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে শ্রেয়না। প্রথম প্রেম, প্রথম অনুভূতি। রাত জেগে কত জল্পনা কল্পনা এঁকেছে, সেসবের সাক্ষী রুহি। কতটা উচ্ছ্বাস নিয়ে দিন কাটিয়েছে মেয়েটা, কতটা আকর্ষণ তার হৃদয়েশ্বরের প্রতি। ছেলেটা আবরণ, তার জুনিয়র। এখানে ঝটকা খেয়েছে শ্রেয়না। নিজেকে সামলাতে সময় লাগবে। আবরণের সাথে কথা বলতে হবে। কয়েকদিন যেন শ্রেয়নার সামনে না আসে। মেয়েটা উপলব্ধি করতে পারবে তার হৃদয়েশ্বরের অবস্থানটা ঠিক কোথায় তার জীবনে।